তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিপেজ অ্যানালিসিস। এতদিন আমরা মোটামুটি পারমিয়াবিলিটি সম্পর্কে আমাদের বিস্তর মোটামুটি একটা আলোচনা হয়ে গেছে, এফেক্টিভ স্ট্রেস সম্পর্কেও আমরা মোটামুটি জানি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা সিপেজ সম্পর্কে আলোচনা করব। সিপেজ মিন্স হচ্ছে যে কোনো সয়েল মিডিয়ামের মাধ্যমে কোনো একটা ওয়াটার কি পথে হচ্ছে ফ্লো করবে, সেটা হচ্ছে আমরা সিপেজের মাধ্যমে দেখি, ঠিক আছে। সাপোজ ধর আমি একটা এক্সাম্পল দিই, ধর এখানে আমার একটা ড্যাম আছে, সাপোজ এখানে আমার একটা ড্যাম আছে, ঠিক আছে। তো এই ড্যামের মধ্যে আপস্ট্রিমে ধর জল আছে, ঠিক আছে। তো এই আপস্ট্রিমে জল থাকলেও এই জল কি হয়, মাটির তলা দিয়ে ফ্লো হতে শুরু করে, তাই তো। মাটির তলা দিয়ে ফ্লো হয়ে ডাউনস্ট্রিমে যায়, ঠিক আছে। এবার এই সিপেজ সম্পর্কে যদি আমাদের আইডিয়া যদি না থাকে, সাপোজ ধর এই মাটির তলা দিয়ে এই ওয়াটারটা ফ্লো হয়ে এই ড্যামের উপর চাপ ফেলছে। আমরা এর আগে এফেক্টিভ স্ট্রেসের চ্যাপ্টারে পোর ওয়াটার প্রেশার সম্পর্কে আমরা জেনেছি যে জলের একটা প্রেশার থাকে, তাই তো। তো এই মাটির ওপর থেকে যদি তলা থেকে যদি জলটা এই ড্যামের স্ট্রাকচারের উপর যদি চাপ দেয়, তাহলে কি হয়, এই স্ট্রাকচারটার ক্ষতি হয়, ঠিক আছে। স্ট্রাকচারটা মারাত্মক রকম একটা ক্ষতি হয়, ঠিক আছে। স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে যায়, স্ট্রাকচারটা পরে কোলাপসও হয়ে যেতে পারে, এমনই জলের প্রেশার থাকে, ঠিক আছে। তো এইটা যাতে না হয় সেই জন্য হচ্ছে আগে হচ্ছে আমাদের সিপেজ সম্পর্কে একটা বিস্তর একটা আইডিয়া রাখতে হবে যে ওয়াটারটা কতটা ডেপথে গিয়ে এই ডাউনস্ট্রিমে, যদি আমি এখানে কোনো একটা অবস্ট্রাকশন দিয়ে দিই, তাহলে ওয়াটারটা মাটির তলা দিয়ে কতটা ডিস্টেন্স কভার করে সে হচ্ছে ডাউনস্ট্রিমে বেরোবে, সেইটা আমাদেরকে জানতে হবে। তাহলে তার ঠিক আগে পর্যন্ত যদি আমরা ড্যামের কনস্ট্রাকশনটা করি, তাহলে ড্যামটার কোনো ক্ষতি হওয়ার চান্স থাকে না। কিন্তু তারপরেও যদি আমার কনস্ট্রাকশনটা থাকে, তাহলে ড্যামের ওপর মারাত্মক রকম ক্ষতি হতে পারে। এটা যদি শুধু আমি একটা এক্সাম্পল দিলাম যে সিপেজের মানে স্টাডিটা আমরা কেন করব, ঠিক আছে। তো এই সিপেজ সম্পর্কে পড়তে গেলে আমাদের একটা সয়েল স্যাম্পেলে যে আমার জলের যে ফ্লোটা হয়, সেই ফ্লোয়ের কতগুলো প্রেশার কাজ করে সেইগুলো সম্পর্কে আমাদের আগে একটা রাফ একটা আইডিয়া থাকা দরকার, ঠিক আছে। যে আমার ওয়াটারের মধ্যে যে কত ধরনের হেড হয়, কত ধরনের প্রেশার কাজ করে, সেইগুলো হচ্ছে আমরা একটু জানবো, ঠিক আছে। তো দেখ, সাপোজ ধর এটা একটা মিডিয়াম, এই মিডিয়ামের মধ্য দিয়ে ধর এটা সয়েল মিডিয়াম আছে, ঠিক আছে। সয়েল স্যাম্পেল আছে, এর মধ্যে সয়েল আছে, ঠিক আছে। আমি ধরে নিলাম ওয়াটারটা হচ্ছে এই পথ ধরেই যাবে, শুধু ওই জন্য আমি শুধু এইটুকুনি স্যাম্পেলকে নিয়েছি, কারণ সয়েলের যে ওয়াটারের যে ফ্লোয়ের যে রাস্তাটা সেটা হচ্ছে এই দিক দিয়ে, ঠিক আছে। এবার ধর সাপোজ আমার একটা নির্দিষ্ট হাইটে আগে আমি এই সয়েলটার একটা ধর সেন্টার লাইন ধরে নিলাম, এটা ধর সয়েলটার সেন্টার লাইন, ঠিক আছে। আমার একটু আঁকা বাঁকা হচ্ছে, তোরা স্ট্রেট করে নিস, এটা হচ্ছে তার সেন্টার লাইন, ঠিক আছে। আমার ধর আপস্ট্রিমে যে জলটা আছে, আপস্ট্রিমে ধর আমার একটা জল আছে, এই জলটার হাইটটা ধর এইচ, ঠিক আছে। এই জলটার হাইটটা ধর আমার এইচ, ঠিক আছে। তাহলে আমার যখন ডাউনস্ট্রিমে যাবে, সেই ডাউনস্ট্রিমে গেলে জলটার হাইটটা কতটা হচ্ছে সেটা আমাকে মেজার করতে হবে। মানে জলের হাইট মানে হচ্ছে জলের প্রেশারটা কত, ঠিক আছে। তো এই জিনিসটাকে বোঝার জন্য আমরা পিজোমিটার কিছু ইউজ করতে পারি। পিজোমিটার কি করে, পিজোমিটার হচ্ছে জলের প্রেশার যে কোনো লেভেলে কত সেটা হচ্ছে আমাদের বোঝায়, ঠিক আছে। এর আগেও তোরা নিশ্চয়ই পড়েছিস যে পিজোমিটারের টেস্ট ফেস্ট যেগুলো হয়, এরকমভাবে কয়েকটা পাইপ থাকে, সেই পাইপের মধ্যে জলটা কতটা ডেপথে উঠছে সেইটার উপর বেস করে আমাদের বোঝা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ধর ডাটাম লেভেল, এই লেভেলটাকে আমি ধরলাম ডাটাম লেভেল বা গ্রাউন্ড লেভেল আমি ধরছি, ঠিক আছে। এটাকে ধর ডাটাম,
ডাটাম মানে হচ্ছে যে লেভেলটাকে আমরা বেস করে বাকি রিডিংগুলো নেব তাকে বলা হয় ডাটাম। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম যে আমার জলটা ধর সাপোজ এই হাইট পর্যন্ত আছে, ঠিক আছে, যেটার হাইট হচ্ছে আমাদের এইচ ধরা হয়েছে। ভালো করে মন দিয়ে কিন্তু বুঝবি, এটার হাইট হয়েছে আমাদের ধর এইচ ধরা হয়েছে। ঠিক আছে, এবার ধর ডাটাম থেকে আমার এই সেন্টার লাইন এর ডেপথ যেটা সেটাকে ধর জেড এ ধরলাম। ঠিক আছে, সেন্টার লাইন থেকে এই ডাটামের যে হাইটটা সেটাকে জেড এ ধরলাম। তাহলে এইখানের মধ্যে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারের যে প্রেশারটা, এই যে প্রেশার কতটা হাইটে ওয়াটারটা উঠছে সেই প্রেশারটা হচ্ছে আমার এখানে আগে মেজার করলাম। ঠিক আছে, সাপোজ আমার যখন ওয়াটারটা এই ভেতর দিয়ে ফ্লো করছে একটা নির্দিষ্ট একটা হাইটে, নির্দিষ্ট একটা জায়গাতে ডিস্টেন্সে, আমি এখানেও আবার একটা পিজোমিটার বসালাম, সেন্টার লাইন বরাবর আমি একটা পিজোমিটার বসালাম। ঠিক আছে, তো এইখানে ওয়াটারের যে প্রেশারটা সেটা দেখলাম আমার ঠিক এতটা হাইট পর্যন্ত আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি আবার ডাউন স্ট্রিমে আবার একটা পিজোমিটার ধরলাম। ঠিক আছে, তার হাইটটা ঠিক এই ডাটাম লেভেলের কাছাকাছি আসছে। এগুলো সব অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে, বুঝেছে? তো এইটাকে বলছি, এই যে হাইটটা এই সেন্টার লাইন থেকে এই যে টোটাল হাইটটা যেটা সেটাকে ধর আমি ধরে নিচ্ছি এইচ ডাব্লিউ। ঠিক আছে, এটা হচ্ছে পিজোমিটারের যে হেডটা, টোটাল হেডটা আছে। তাহলে এই টোটাল হেডটাকে ভালো করে যদি তোরা লক্ষ্য করিস, দেখ এটা হচ্ছে একটা লাইন বরাবর ইন্ডিকেশন দিচ্ছে। মানে এই তিনটেকে যদি আমরা অ্যাড করি, যে কোনো হাইটে করলে আমরা দেখতে পাবো যে জলের উচ্চতা হচ্ছে, ধর আমার এইখানটা যে প্রেশারটা আসবে জল হচ্ছে এই হাইট পর্যন্ত উঠতে পারে, কিন্তু এই ডিস্টেন্সে দেখছি যে মাটির তলা দিয়ে যে জলটা যাচ্ছে সেই জলটা এই হাইট পর্যন্ত উঠবে, এই হাইটে গিয়ে এই হাইট পর্যন্ত উঠবে। ঠিক আছে, এরপরে নিয়ে গেলে জলটার মাটির ওপরে উঠবে না। তার মানে তারপরে স্ট্রাকচারটা যদি এইখান পর্যন্ত করি তাহলে আমার ঠিকঠাক আছে। ঠিক আছে, তো এই যে আমার পিজোমিটারের যে হাইটটা আমরা মেজার করছি এই হাইটটাকে আমরা বলি পিজোমেট্রিক হেড। ঠিক আছে, কয়েকটা জিনিস আছে আমাদেরকে লিখে রাখতে হবে, যেটা হচ্ছে আমি লিখে দিই। প্রথমে হচ্ছে পিজোমেট্রিক হেড, পিজোমেট্রিক হেড। ঠিক আছে, এখানে হচ্ছে যেটা বলছি আমরা এইচ ডাব্লিউটাকে ডিনোট করছি। ঠিক আছে, এবার আমার যে কোনো স্যাম্পেলের হচ্ছে তোর জেড যে ডেপ্থটা আছে সেটাকে আমরা বলছি ডাটাম হেড। ঠিক আছে, আর একটা হেড হয় সেটাকে বলা হয় ডাটাম হেড, ডাটাম হেড। ঠিক আছে, এটাকে আমরা ডিনোট করি জেড দিয়ে। ডাটাম হেড মানে কোনো একটা স্যাম্পেলের এই ডাটাম লেভেল থেকে তার ডিস্টেন্সটা কতটা সেইটাকে আমরা বোঝাই। ধর এটা সাপোজ ধর জেড আছে। ঠিক আছে, এইটাকে আমরা বলা হয় ডাটাম হেড। এটা ক্লিয়ার? আর একটা জিনিস হয়, যদি এই ওয়াটারটা যদি আমার এইভাবে ফ্লো না হয়ে আরেকটু যদি এর মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন না হতো তাহলে এর প্রেশারটা আর একটা প্রেশার হেড দিত, যেটাকে বলা হয় ভেলোসিটি হেড। ঠিক আছে, এইখানটা একটা ভ্যালু আসতো v²/2g। ঠিক আছে, এটাকে বলা হয় কাইনেটিক হেড বা ভেলোসিটি হেড। ঠিক আছে, কাইনেটিক হেড অথবা ভেলোসিটি হেড বলে। এটাকে আমরা লিখি v²/2g। ঠিক আছে, এই যে পিজোমেট্রিক হেড এইটাকে হচ্ছে আমরা ডিনোট করেছিলাম এর আগে বার্নৌলিস ইকুয়েশন যখন আমরা করেছিলাম ফ্লুইডের ক্ষেত্রে, তোর p/ρg ফর্মুলা দিয়ে করেছিলাম। ঠিক আছে, তো বার্নৌলিস ইকুয়েশন কি বলেছিল, যে কোনো সয়েল মিডিয়ামের মধ্যে
তোর P1/ρ1/g প্লাস V1 স্কোয়ার বাই 2g প্লাস z should be equals to P2/ρ2g প্লাস V2 স্কোয়ার বাই 2g প্লাস z2। এটা ধর z1 আছে, এটা z2 আছে, ঠিক আছে। এই P/ρg আর z এই দুটোকে একসাথে বলা হয় টোটাল হেড, ঠিক আছে। টোটাল হেড, টোটাল হেড মানে হচ্ছে মনে রাখতে হবে পিজোমেট্রিক হেড প্লাস ডাটাম হেড, ঠিক আছে। এইগুলো শর্ট কোশ্চেন আসে, ওই জন্য আমি এগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এবার দেখ ম্যাগনেটিক হেডটা হয় না, হ্যাঁ কাইনেটিক হেডটা হয় না। কাইনেটিক হেডটাকে টোটাল হেডের মধ্যে ধরা হয় না, সেটা হচ্ছে টোটাল প্রেসার হেড বা টোটাল এনার্জি হেড যখন করবো তখন কাইনেটিক হেড আছে। শুধু আমাদের এখানে লিকুইডের ক্ষেত্রে যতটুকু লাগবে, এই আমাদের সয়েলের ক্ষেত্রে যতটুকু লাগবে ততটুকু। যখন আমি তোদের ফ্লুইড মেকানিক্স পড়াবো, ওপেন চ্যানেল ফ্লো পড়াবো, তখন কিন্তু এই জিনিসগুলো অনেক ডিটেলসে পড়াবো, ঠিক আছে। সুতরাং এখন আমাদের দরকার নেই, সেজন্য যতটুকুনি দরকার আমরা ততটুকুনি করবো, ঠিক আছে। এবার এইখানে দেখ, এইখানে হচ্ছে আমাদের কোনো একটা ফ্লোয়ের মধ্যে যখন ধর সাপোজ ধর কোনো ইউনিট ডিসচার্জ ফ্লো হচ্ছে, ঠিক আছে, একটা ফিক্সড ডিসচার্জ হচ্ছে আমার ফ্লো হচ্ছে, তাহলে কতটা হেড লস হচ্ছে সেই জিনিসটাকে মেজার করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইউজ করি, তাই তো। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি, মানে হচ্ছে কতটা হেড লস হলো উইথ রেসপেক্ট টু লেন্থ, তাই তো। এইটাই আমরা জানতাম, H/L হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি। এটা সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে। এবার দেখ আমার এই যে ওয়াটারটা ফ্লো হচ্ছে, ঠিক আছে, এই ওয়াটারটা যখন ফ্লো হচ্ছে এই ফ্লোটা তো একটা প্রেসার দেয়, ঠিক আছে। আমার যখন হচ্ছে ধর কোনো একটা সয়েল পোরাসের মধ্যে দিয়ে যখন হচ্ছে একটা ওয়াটার মানে ধর পাস করছে, তখন ওই ওয়াটারটার চাপে তো সয়েল পার্টিকেলটার উপর একটা চাপ পড়বে, ঠিক আছে। ওই পার্টিকেলটার উপর চাপ পড়লে একটা ফোর্স ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি সিপেজ প্রেসার বা সিপেজ ফোর্স, ঠিক আছে। এই সিপেজ প্রেসারটা তাহলে আমাদের ডেফিনেশন আসে না, কিন্তু ইকুয়েশনগুলো আসে, ঠিক আছে। তো সিপেজ প্রেসার ইজ ইকুয়াল টু, ধর এটাকে পিএস দিয়ে ডিনোট করা হয়, এইচ ইন্টু হচ্ছে তোর ওয়াটারের যে স্পেসিফিক ওয়েট থাকে সেটা। কারণ অ্যাকচুয়ালি কোনো একটা জিনিসের প্রেসার কত হয়, হাইট ইন্টু রো ইন্টু জি, তাহলে রো ইন্টু জি মানেই হচ্ছে গামা, তো সেই জন্য এইচ ইন্টু গামা ডাব্লু। এবার দেখ এইচ বাই সাপোজ ধর জেড করলাম ইন্টু জেড ইন্টু গামা ডাব্লু করলাম, ঠিক আছে। তার মানে হেড লস বাই লেন্থ ইন্টু গামা ডাব্লু করলাম, তাহলে এইচ বাই জেড যেটা সেটাকে আমি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লিখতে পারি, তাহলে আই জেড ইন্টু গামা ডাব্লু করে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে তোর কতটা জেডটা যেটা বলছি সেটা হচ্ছে তোর লেন্থ। আচ্ছা এখানে তোদের বুঝতে কি সুবিধা হয়, তাহলে এল দিয়েই ডিনোট করি, হ্যাঁ, না তোর আবার কনফিউজ হয়ে যাবি। আমি এটাকে এল দিয়েই ডিনোট করি, এল আই এল ইন্টু গামা ডাব্লু করে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল অ্যাকচুয়ালি আমার গ্রেডিয়েন্ট, লেন্থ আর গামা ডাব্লু। এবার যখন আমরা সিপেজ ফোর্স যখন বার করবো, প্রেসার তো বার করলাম, তাহলে কতটা সয়েলের উপর হচ্ছে এই ওয়াটারটা প্রেসার দিচ্ছে, যেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জানা দরকার। যে আমার কোনো স্ট্রাকচারের দাও, এই একটা ড্যাম যখন আমি বানাচ্ছি, আমাকে তো সবসময় মনে রাখতে হবে ড্যাম্পের তো নিজস্ব সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েটেই তো স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমি যদি দেখি এর উপর উপরে ওয়াটারের একটা প্রেসার আছে, তাহলে কি ড্যামেজের সেলফ ওয়েট সেটা তো কমে যাবে,
মানে টোটাল যে ওভারঅল যে এটা সেটা তো কমে যাবে, তাহলে স্ট্রাকচার টোটাল আনস্টেবল হয়ে যাবে। তাহলে আমার এই যে টোটাল আপওয়ার্ডে যে ফোর্সটা দিচ্ছে সেইটা কত, সেইটাই হচ্ছে আমাদের এখানে সিপেজ ফোর্স হিসাবে কাউন্টেড হবে। কারণ এইখানে যে ওয়াটার যদি এক্সট্রা যখন ঢুকছে এই মাটির তলা দিয়ে, তখন এই ওয়াটারটাই উপরের দিকে ফোর্স দিচ্ছে, সেটাকে আমরা বলি সিপেজ ফোর্স। তাহলে সিপেজ ফোর্সকে যদি তাহলে আমরা ইউনিট করতে পারি সিপেজ প্রেসার ইনটু ক্রস সেকশনাল এরিয়া, এই ড্যামটা কতটা এরিয়া জুড়ে আছে সেইটা বুঝলেই হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি আই ইন্টু এল ইন্টু এ ইন্টু গামা ডাব্লু। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যে কোনো একটা জায়গায় হচ্ছে তোর তার সিপেজ প্রেসার কত হতে পারে বা সিপেজ ফোর্স কত হতে পারে, সেই জিনিসটা কিন্তু আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, পুরো ক্লিয়ার? ক্লিয়ার রে? এবার হচ্ছে এর আগের দিন আমরা হচ্ছে তোর কুইক স্যান্ড কন্ডিশন সম্পর্কে আমি ডিটেলস একটা বলে দিয়েছিলাম। ঠিক আছে, কুইক স্যান্ড কন্ডিশনে কিভাবে আপওয়ার্ড ফ্লোটা হয়, কিভাবে হচ্ছে তোর এটা হয়, তো সেইটা সম্পর্কে আমি আর ডিটেলস এখন বলছি না, আমি যা শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি যে কুইক স্যান্ড কন্ডিশন এটা কি হয় না, এখানে হচ্ছে যে আপওয়ার্ড এই যে সিপের যে ফোর্সটা আমার ওয়াটারে যে ফোর্সটা দিচ্ছে সেখানে এফেক্টিভ স্ট্রেস পড়ছে মানে সয়েলের যে ফোর্স প্লাস হচ্ছে ওয়াটারের যে ফোর্স, এই দুটোই তোমার পড়ছে। তো এমন একটা জায়গায় হয়ে যাবে তখন এফেক্টিভ স্ট্রেসটা আস্তে আস্তে কমে গিয়ে এমন হয়ে যাবে যে টোটাল যে ওয়েটটা সেটা হচ্ছে সিপেজ ফোর্সের সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, ফলে ওই মাটির মধ্যে যদি কোনো পা রাখিস তখন সয়েল কি করে তোর ওই ফোর্সটাকে নিতে পারে না। মানে তুই যদি ফোর্সটা এমনই হয়ে যায় যে আমাদের যখন মাটিতে পা রাখি পাটা দাঁড়িয়ে থাকে কেন, কারণ ওই যে তলায় যে সয়েলটা থাকে সেই সয়েলটা তো আমার ফোর্সটাকে ধরে রাখছে, তাই তো, সেই জন্য আমরা দাঁড়িয়ে থাকি। এবার সেই ফোর্সটাই যদি না থাকে তাহলে সেই ফোর্সটা না থাকলে তো পা তো এমনি নিচের দিকে নেমে যায়। তো সেই জন্যই চোরাবালিতে কি হয়, যখন কেউ নামে তখন সে আর দাঁড়াতে পারে না, সে তাড়াতাড়ি নিচের দিকে নামতে থাকে। ওই জন্যই বলে যে সবসময় যতটা পারবে সারফেস এরিয়াটা বাড়িয়ে নাও, তবেই সে আটকাতে পারবে। ঠিক আছে, তো কুইক স্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এর আগে আমরা জেনেছি যে G-1/1 + E। ঠিক আছে, এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে গামা সাবমার্জ যে সয়েলের বাই গামা ডাব্লু। গামা সাবমার্জ হচ্ছে সয়েলের ইন্টু হচ্ছে গামা ডাব্লু। অথবা এইটাকে এইভাবেও লিখতে পারি যে টোটাল হেড লস বাই টোটাল লেন্থ। অ্যাকচুয়ালি আইসিটা তো গ্রেডিয়েন্ট, হেড লস বাই গ্রেন এইটারই তো মেন ফর্মুলা, তাই তো? এটা ক্লিয়ার হয়েছে? M/L স্যার ওটা H/L। ঠিক আছে, এবার দেখ আমরা যখন এক্সপেরিমেন্ট করতাম কোনো একটা জিনিস যে কতটা ওয়াটার ফ্লো হবে, কতটা ডেপথে ওয়াটারে হবে, যখন খোসলা ছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর আমাদের বিলিক স্ক্রিপ্ট থিওরি। ঠিক আছে, বিলিক স্ক্রিপ্ট থিওরি তোরা যখন এনভায়রনমেন্ট পড়বি তখন পড়বি। আগে কি এক্সপেরিমেন্টে করা হতো যে আগে ধরা হতো যে ওয়াটার যেটা ফ্লো হয় না, ধর কোনো একটা ড্যামের স্ট্রাকচার আছে, এইখানটা হচ্ছে আমার একটা তো ডিভাইডেড ওয়াল করে দেওয়া হয়। ঠিক আছে, এটা কি করে ভার্টিক্যাল ওয়াল করে দেয়, এটা কি করে এই ওয়াটারটাকে যখন আমরা মুভ করে এই ওয়াটারের যে ফ্লোটাকে সেটাকে হচ্ছে ডিস্টার্ব করে দেয়। ফলে ওয়াটারটা যখনই নিচের দিক থেকে যায় তখন যে জায়গায় যাওয়ার কথা তার থেকে অনেক দূরে গিয়ে হয়। তো সেই জন্য স্ট্রাকচারের নিচে এরকমভাবে করা হয়। ঠিক আছে, যাক সেটা পরের ব্যাপার। এখন মেন ব্যাপার যেটা হচ্ছে যে আগে আমাদের যখন ড্যাম ফ্যাম স্ট্রাকচার তৈরি করা হতো তখন ধরা হতো যে ওয়াটারটা যেটা ফ্লো করে সেটা হচ্ছে একদম এর গা ঘেঁষে ওয়াটারটা ফ্লো করে। ঠিক আছে, আগে ধরা হতো যে আগে এরকমভাবে গা ঘেঁষে হচ্ছে ওয়াটারটা ফ্লো হয়ে এরকম উপর দিকে ওঠে। ঠিক আছে, কিন্তু নতুন যে মেথড, নতুন যে এক্সপেরিমেন্ট করা হয়েছে সেখানে একটা নতুন জিনিস আসলো যেটাতে হচ্ছে ল্যাপলাস ইকুয়েশন। সায়েন্টিস্ট ল্যাপলাস নতুন মডিফাই দিল, ল্যাপলাস
এলএপি এলএসি ল্যাপ্লাস সে একটা ইকুয়েশন দিল, ঠিক আছে, যে কোনো ফ্লুইড যেদিকেই ফ্লো করুক না কেন সে সবসময়, আমরা যদি ফ্লুইডের হচ্ছে তোর ভেলোসিটিগুলোকে ধরি তাহলে ডিইউ বাই ডিএক্স প্লাস ডিইউ এই ডিভি বাই ডিওয়াই প্লাস ডি ডাব্লু বাই ডি ডেল জেড শুড বি ইকুয়ালস টু 0, ঠিক আছে। এইভাবে কোনো একটা ফ্লো সবসময় অকার হয়, ঠিক আছে। এই ইকুয়েশনটা সবসময় স্যাটিসফাই করবে। এখন দেখ পোটেনশিয়াল ফ্লো যেটা, এটাকে অনেক সময় ফাই দিয়ে আমরা ডিনোট করি। পোটেনশিয়াল ফ্লো মানে হচ্ছে যে আমরা কোনো জায়গার ভেলোসিটি যেটা সেটা হচ্ছে মাইনাস অফ ডেল ফাই বাই ডেল এক্স, ঠিক আছে। ভি এর ক্ষেত্রে ধরা হয় মাইনাস অফ ডেল ফাই বাই ডেল ওয়াই, ডাব্লুর ক্ষেত্রে ধরা হয় মাইনাস অফ ডেল ফাই বাই ডেল জেড। তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এখানে যদি আমরা বসাই তাহলে সেটা আসবে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল জেড স্কোয়ার। এইটা হচ্ছে সবসময় আমার স্যাটিসফাই করতে থাকবে। তো এই স্যাটিসফ্যাকশন করতে গিয়ে আমাদের একটা কনসেপ্ট আসলো যে আমাদের যে এই ওয়াটারটা ফ্লো হচ্ছে না, এই ওয়াটারটা অ্যাকচুয়ালি এইভাবে ফ্লো হয় না। আমাদের যে ওয়াটারটা ফ্লো হয় সেটা হচ্ছে একটা ফ্লো নেট আকারে ফ্লো হয়। কীরকম না, এরা হচ্ছে একটা জালের মতো বিস্তার করে ফ্লোটা হয়। তখন বলা হলো যে না, ফ্লোটা হচ্ছে ঠিক এরকম টাইপের ভাবে ফ্লোটা হতে থাকে, ঠিক আছে। একটা নির্দিষ্ট পথ বরাবর ওয়াটারটা হচ্ছে ফ্লো করে, ঠিক আছে। তো এই যে নির্দিষ্ট পথ বরাবর ওয়াটারটা ফ্লো হয় তাকে বলা হয় ফ্লো লাইন, ঠিক আছে। নির্দিষ্ট পথ বরাবর যে ওয়াটারটা ফ্লো হচ্ছে তাকে বলা হয় ফ্লো লাইন। এবার এই ফ্লো লাইনের মধ্যে ইকুয়াল হেড, যে পথে ইকুয়াল হেডটা পাবো, মানে ধর এইখানটা আমি একটা পিজোমিটার বসিয়েছি, এর যা প্রেসার হেডটা পাবো এর ক্ষেত্রে সেই প্রেসার হেডটা ধর এই ডিস্টেন্সে পেলাম, এর ক্ষেত্রে প্রেসার হেডটা সেই এই ডিস্টেন্সে পেলাম, এই একই প্রেসার হেড ধর এইখানে এর ডিস্টেন্সে পেলাম, এর ক্ষেত্রে সেই প্রেসার হেডের ডিস্টেন্সটা ধর এইখানে পেলাম, এর ক্ষেত্রে ধর এইখানে পেলাম, এর ক্ষেত্রে এরকম পেলাম। তো এই যে ইকুয়াল প্রেসার হেডের লাইনগুলোকে আমরা যখন যোগ করলাম, যে লাইনটা আমরা পেলাম, এটা ইকুয়াল ভাবে এখানটা অ্যাড হলো, যে লাইনটা পেলাম এই লাইনটাকে বলা হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন। ইকুইপোটেনশিয়াল লাইন, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়াল প্রেসার হেড, এটা মনে রাখতে হবে, ইকুয়াল প্রেসার হেড, ইকুয়াল প্রেসার হেড, ঠিক আছে। তাহলে বিভিন্ন জায়গার ক্ষেত্রে প্রেসার হেড তাহলে বিভিন্ন ধরনের পাবো, ঠিক আছে। তো এইভাবে পেতে পেতে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে আমার যে ফ্লোটা হচ্ছে না সেটা হচ্ছে এরকম একটা তার জালির মতো করে ফ্লোটা হচ্ছে। ওয়াটারের যে ফ্লোটা হচ্ছে সেটা হচ্ছে এরকম একটা তার জালির মতো করে ওয়াটারটা ফ্লো হয়, ঠিক আছে। যেখানে ফ্লো লাইনটা হচ্ছে এইটা সবুজটা, আর এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন। তো এই যে পুরো জিনিসটাকে একসাথে বলা হয় ফ্লো নেট, ফ্লো নেট। তাহলে এইটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন, ইকুইপোটেনশিয়াল লাইন, আর এটাকে বলছে ফ্লো লাইন, ঠিক আছে। এরা সবসময় একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এরা সবসময় একে অপরের সাথে 90 ডিগ্রি করে থাকে। এই যে নেটটা, ফ্লো নেটটা তৈরি করে সেটা হচ্ছে একে অপরের সাথে হচ্ছে সবসময় 90 ডিগ্রি করে থাকবে, ঠিক আছে। তো এই সার্কেলটা করার সময় আমাদের যে ফ্লো নেটের যে পুরো প্রসিডিওরটা যখন হলো, এই প্রসিডিওরটাকে একটা জিনিসে হচ্ছে আমরা এক্সপ্রেস করতে পারি। এই ফ্লো নেটের যে এটা আছে, ঠিক আছে, এটাকে হচ্ছে আমার একটা ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা এক্সপ্রেস করতে শুরু করলাম, যেটাকে আমরা বলি
যে ডিসচার্জ অ্যাকচুয়ালি একটা কোনো জায়গায় যে ডিসচার্জ হবে সেটাকে হচ্ছে আমরা লিখতে পারি যে কোনো জায়গার যখন ডিসচার্জ হবে কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু এইচ ইন্টু এন এফ বাই এন ডি। এটা নিশ্চয়ই অনেকে দেখেছিস, সি পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, যে কোনো একটা লাইনের মধ্যে দিয়ে কতটা ডিসচার্জ হবে সেটা ডিপেন্ড করবে এই জিনিসটার উপর। ঠিক আছে, এন এফ ট্যাগ মানে কি? এন এফ মানে হচ্ছে নাম্বার অফ ফ্লো, কটা ফ্লো লাইন আছে, ধর এখানে একটা দুটো তিনটে। ঠিক আছে, ড্রপ এন ডি মানে হচ্ছে নাম্বার অফ ড্রপ, কতগুলো ড্রপ হচ্ছে। ঠিক আছে, তো এন এফটা হচ্ছে নাম্বার অফ ফ্লো, নাম্বার অফ ফ্লো। ঠিক আছে, আর এন ডিটা হচ্ছে নাম্বার অফ ড্রপ। এটা সবার কাছে, সবার মাথায় ঢুকেছে তো রে? সবার মাথায় ঢুকেছে ফর্মুলাটা, নাম্বার অফ ফ্লো আর নাম্বার অফ ড্রপ? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইভাবে করা হয়। ঠিক আছে, আমি এক্সিট গ্রেডিয়েন্টটা পরে বোঝাবো। ফ্লো লেন স্যার, তিনটে লাইন এটা কি বল কি হবে এটা স্যার? কি তোমার এই এম এফ বাই ডি এটা কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলাটাই আছে। না, এটা ডাইরেক্ট ফর্মুলা নেই। আমি যদি এখন এটা তোরা যদি বলিস তাহলে আমি পুরোটা করে থাকলে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, আমি জাস্ট ওই জন্য একদম শর্ট ফর্মে বলে দিলাম যে তোরা শুধু এই ফর্মুলাটা মনে রাখ। আমি এর অঙ্ক করে দিচ্ছি, কিভাবে মনে রাখতে হবে সেটা বুঝিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন নাম্বার অফ ফ্লো নাম্বার অফ ড্রপের বেশি করাতে যাই না, অনেক টাইম লেগে যাবে। বল সেটা কি ফোর্থ অফ দ্য ফাইভ চ্যানেলের চ্যাপ্টারটা? কি আর দেখছে ফোর্থ অফ দ্য ফাইভ চ্যানেলের চ্যাপ্টার না? 5 চ্যানেল? হ্যাঁ, কি হয়েছে বল? ফোর্থ অফ দ্য ফাইভ চ্যানেল যে চ্যাপ্টারটা আছে না হ্যাবিটসে, ওই চ্যাপ্টারটার সঙ্গে মিল মনে হচ্ছে না? এটা ওপেন চ্যানেল চ্যাপ্টারটার সাথে লিংক। ওপেন চ্যানেল আর হচ্ছে তোর ওই পাইপ ফ্লোর, এই দুটোর সাথেই লিংক। সেটা তো বলছি ফোর্থ অফ দ্য ফাইভ চ্যানেল যেটা। হ্যাঁ, এর সাথেই তো লিংক। তাহলে প্রথম থেকে দুইজন পিজোমেট্রিক হেডপেড যেগুলো বলছিলাম ওগুলো তো সবই কিছুই তো আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মেইন জিনিস আছে তো সি পেজের মধ্যে। ঠিক আছে, এবার এই সি পেজ থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসে, কি কি আমাদের পড়তে হবে, সেই জিনিসগুলো আমি তোদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, তাহলে তোদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি বেসিক ফর্মুলাগুলো যেগুলো যেগুলো আসে সেইগুলোই আমি তোদের পড়াবো। কারণ আমাকে একটু খুঁজতে দেবো। তোদের কোশ্চেন আসলে একদম বেসিক কোশ্চেন আসবে। ঠিক আছে, খুব জটিল কোশ্চেন আসে না। আইএস পাই স্ট্যান্ডার্ডের এগুলো করার দরকার নেই। এই সিপেজ থেকে আমি একদম বেসিকটা করাবো, তারপর পরে যদি কোনো কোশ্চেন আসে তখন আরও ডিটেলসে করাবো। ঠিক আছে, দাঁড়া একটা কোশ্চেন দেখি। আচ্ছা, গুপ্তাতেই তো কোশ্চেন আছে। দাঁড়া, গুপ্তার প্লিজ। তো 52 কোশ্চেন দাও। কি বল? 52 নম্বর কোশ্চেন 52। 52?
স্যার বল। কুইক স্যান্ড ওই যে 53 কোশ্চেন ওই কুইক স্যান্ড একটা কি না টাইপ অফ স্যান্ড না ফ্লো কন্ডিশন ওখানে কোয়েসিভ স্যান্ড না কোয়েসিভ না, কুইকস্যান্ড যেটা হয় সবসময় মনে রাখতে হবে, কুইকস্যান্ড যে কন্ডিশনটা হয় সেটা সবসময় কোয়েশনলেস সয়েলের ক্ষেত্রে হয়। স্যান্ডের ক্ষেত্রে তুই মাটির ক্ষেত্রে কখনো কুইকস্যান্ড কন্ডিশন দেখতে পাবি না, কারণ মাটির হচ্ছে কোহেশন ফোর্সটা অনেক বেশি, ঠিক আছে? মাটির মধ্যে তার কোহেশন ফোর্সটা অনেক বেশি হয়। বা এটা কি নতুন গুপ্তা নাকি রে? এই বইটা কোথা থেকে পেলাম? ভালো প্রিন্ট করেছো তো? পেজ নাম্বার বল। এই তো পেয়ে গেছি, 205 205। নে দেখি এবার কোশ্চেন গুলো একটু বল, দেখি কে কিরকম পাচ্ছিস দেখি। এইটাই 52টা দেখ। তাহলে বলছে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, তাহলে এইটা হচ্ছে আমাদের বি এর অ্যান্সার হবে, তাই তো? G minus 1 এটা থেকে আরেকটা কি শিখলাম, গামা সাব বাই গামা ডাব্লিউ অথবা এইচ বাই এল, ঠিক আছে? পরবর্তী জিনিসগুলো সেগুলোও কিন্তু মনে রাখবি, ঠিক আছে? আচ্ছা নেক্সটটা বল, কুইক স্যান্ড ইজ এ টাইপ অফ স্যান্ড, তারপর কি বলেছে, ফ্লো কন্ডিশন অকারিং ইন কোহেসিভ সয়েল, ফ্লো কন্ডিশন অকারিং ইন কোহেশনলেস সয়েল। সবসময় মনে রাখবি স্যান্ডের মধ্যে হয়, স্যান্ডের মধ্যে হয় এই জিনিসটা, ঠিক আছে? কুইকস্যান্ড কন্ডিশনটা স্যান্ডের জন্য। আর কুইকস্যান্ড কন্ডিশনটা কেন হয় এটা লিখে রাখ সবসময়, বইয়ের পাশে লিখতে পারিস, ডিউ টু লস, দাঁড়া কোথা থেকে চলবে, ডিউ টু লস অফ এফেক্টিভ স্ট্রেস, স্ট্রেস অফ সয়েল। সয়েলের এফেক্টিভ স্ট্রেসটা যদি লস হয়ে যায় তাহলে তো সয়েল তো আর ফোর্স দিতে পারে না, তাই তো? ধরে রাখতে পারে না কিছুই, সেই জন্যই জিনিসটা হয়ে যায়। এবার 54 কোশ্চেনটা কেউ একজন বল। a hydraulic head that would produce a quick condition in the sand spectrum of thickness 1.5 meter. Specific gravity 2.67 and voltage of 0.67 is equal to বল, hydraulic head that produce a condition এরকম করে কর সবাই। 1.5 meter. মৌলি এরকম করে কর। হ্যাঁ 1.5 মিটারই হবে, বাকিটা কর। তুই যদি না বুঝতে পারিস তারপর আমি করবো। তন্ময় ওটা কর। তো হাইড্রোলিক হেডের সূত্র লাগাবো। দেখ না কি বলেছে, কোশ্চেনটা পড়লেই তো Hydraulic head that would produce a condition in the sand spectrum of thickness 1.5 meter. G টা দেয়া আছে আর এখানে voltage ও দেয়া আছে, এবং ওটা সূত্র হচ্ছে স্যার IC ইকুয়াল টু আমরা জানি যে G minus 1 by 1.5. তার ম্যাথ করতে কেউ এমন আছিস যে অঙ্কটা পাচ্ছিস না? তন্ময় পেরেছিস? আমি পাশে একটা ফর্মুলা লিখে রেখেছিলাম কিন্তু স্যার বুঝতে পারছি না, h/1 equal to g minus 1 by 1 plus e। বলছে hydraulic head that would produce quick condition in sand, তাই তো? এখানে আমার বলেছে হাইড্রোলিক হেডটা চেয়েছে, তার মানে হাইড্রোলিক হেড মানে কত, এইচ ধরি, তাই তো? হেড মানে এইচ, প্রডিউস কুইক কন্ডিশন ইন স্যান্ড স্ট্রাটাম অফ থিকনেস 1.5, থিকনেস 1, বাবা কি হচ্ছে,
থিকনেস 1.5 মানে এল এর ভ্যালু বলে দিয়েছে আমার 1.5, তাই তো? তো 1.5 এ হবে কারণ এল এর ভ্যালু হচ্ছে 1.5, স্পেসিফিক গ্র্যাভিটি 2.6, ভয়েড রেশিও। তাহলে আমরা কুইক স্যান্ড কন্ডিশন আইসি মানে জানি এইচ বাই এল ইজ ইকুয়াল টু জি মাইনাস 1 বাই 1 প্লাস ই, তাই তো? তাহলে জি মাইনাস 1 মানে 2.67 মাইনাস 1 বাই 1 প্লাস 0.67, তো এইটার ভ্যালু তো 1 আসবে, তাই 1 তো? আসছে। তাহলে এইচ এর ভ্যালু কত? 1 ইন্টু এল লিখতে পারি। তাহলে এল এর ভ্যালু কত? 1.5। তাহলে হাইড্রোলিক হেডটাও 1.5। তন্ময় ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ওই এইচ ইন্টু এইচ ওয়ান ইন্টু এল ওটা একবার বলে দেন তো। ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট আইসির ভ্যালু কত আসলো আমাদের? জি মাইনাস 1 বাই 1 প্লাস ই করে 1 আসলো, হ্যাঁ তাই তো? আবার আইসি মানেও আমরা জানি হচ্ছে এইচ বাই এল, তাই তো? এইটার হ্যাঁ। ভ্যালু ইকুয়ালস টু 1 আসলো। তাহলে এইখান থেকে এইচ এর ভ্যালুটা কত? এই এলটাই পাশে চলে গেলে শুধু তো এলই হচ্ছে না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এর ভ্যালু তো দিয়ে আছে তো। এল এর ভ্যালু তো দেয়া আছে রে, থিকনেস, ঠিক আছে? এবার পরের কোশ্চেনগুলো পর সলভ কর, চট পর। You cannot avoid if physical properties of permanent with influence permeability or autonomy. So fifth is permeability for autonomy. স্যার স্ক্রিনটা একটু নামান, দেখতে পাচ্ছি। কত বছর না কি হবে? হ্যাঁ, কি হবে? কতটা করছিস? জানোটা 55। দাদা কি হবে? বোধ ডিসপোজিটে নিবে। এটা তো এর আগে বলিস, এটা পরেরটা বল, 56টা কি হবে? স্যার বি হবে? এটা এগুলো তো আগের দিন হয়েছে, এইটা একটু মনে রাখবি। 58 কোশ্চেনটা, পারমিয়াবিলিটি অফ সয়েল 0.8 mm পার সেকেন্ড যদি হয়, সেই টাইপের সয়েলকে কি বলা হয়? স্যান্ড। Sand। এর আমি একটা রেশিও মনে হয় তোদের লিখিয়ে দিয়েছিলাম না, পারমিয়াবিলিটির 0.001 থেকে 0. স্যান্ড দেখ একটা রেঞ্জ তোদের লিখিয়ে দিয়েছিলাম, ভালো করে আগে বলতো, আমি মনে হয় এটা লিখিয়েছিলাম, তুই দেখে নে। ঠিক আছে, এরপর চলে আয় একদম এই কোশ্চেনটা চলে আয়, 65 কোশ্চেনটা চলে আয়, 65 কোশ্চেনটা চলে আয়। দেখ বলছে দ্য ফ্লো নেট অফ এ আর্থেন ড্যাম উইথ 30 মিটার ওয়াটার ডেপথ, মানে এইচটা বলে দিয়েছে আমার 30 মিটার, কনসিস্ট অফ 25টা পোটেন্সিয়াল ড্রপ, মানে এনডির ভ্যালু বলে দিয়েছে 25, আর 5 ফ্লো চ্যানেল মানে এনএফ এর ভ্যালু বলে দিয়েছে 5, দ্য কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি মানে কে এর ভ্যালু বলে দিয়েছে 0.03 mm পার সেকেন্ড, ইউনিটটা ভালো করে একটু লক্ষ্য করবি, mm পার সেকেন্ড বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে বলে যে ডিসচার্জ পার মিটার লেন্থে কত, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি কে এইচ ইন্টু এনএফ বাই এনডি, তাই তো? আগে কেটাকে মিটার পার সেকেন্ডে আগে কনভার্ট করে নে, এটাকে মিটার পার সেকেন্ড করলে কত দিয়ে ভাগ করতে হবে? এমএম কে 1000 দিয়ে, তাই তো? 1 2 3 না, কটা শূন্য হবে রে? 3টে, কটা শূন্য হয়? 0.03 কে 1000 দিয়ে ভাগ করলে কটা শূন্য হচ্ছে? 03 বাই 1000, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড কর, করে এর ভ্যালুটা কত হচ্ছে আমাকে বল।
কন্ট্রোল কি হবে? হ্যাঁ C greater than 5. Yes. বাকিদের Yes. এখানে ভালো করে কোশ্চেনটা একটু লক্ষ্য কর, যদি কে এর ভ্যালুটা 0.03 ধরতিস তাহলে কত আসছিল দেখতো। হ্যাঁ, ওই জন্যই বলছি যে কোশ্চেনটা কিন্তু ভালো করে দেখবি। দেখ দুটো অ্যান্সারই কিন্তু দিয়েছে, ভুল অ্যান্সারটাও দিয়েছে আবার ঠিক অ্যান্সারটাও দিয়েছে। সেই জন্য হচ্ছে এই জিনিসগুলো লক্ষ্য রাখবি। সি পেজ থেকে এই ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে। তারপর আবার সি পেজের একটা কোশ্চেন দেখাই তোদের জন্য। দাঁড়া, এটা 18 বছর ধরে ওটা শিখে না বসে স্যার বল। বলছি মিলিমিটার সেকেন্ডে কিছু কনভার্ট করুন স্যার। মিটার পার সেকেন্ডে 229 একদম 229 পাতায় চলে যা, 229 পাতায় চলে যা একদম। দেখ 253 নম্বর কোশ্চেনটা দেখ। এরকম একটা ড্যাম দিয়ে দিয়েছে, এখানে দেখ বলে দিয়েছে আপস্ট্রিম রেশিও নাম্বার অফ ফ্লো চ্যানেল টু নাম্বার অফ পোটেনশিয়াল ড্রপ। এই কোশ্চেনটা বল, কটা ফ্লো চ্যানেল দেখে বুঝতে পারছিস, কটা ড্রপ আছে দেখে বুঝতে পারছিস। তো কোচে এখানে চারটে ফ্লো লাইন আছে। চারটে নয়, তিনটে আছে। একটা, ফ্লো লাইন দুটো, 3টে আর ফ্লো তিনটে। চ্যানেল 7টা। ড্রপ আছে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর এইটা একটা শপ। এই জায়গাটা একটা ধরা হবে, ঠিক আছে। এই লাইনটা বরাবর যে প্রেসারটা দেবে সেটা একটা ড্রপ পাবে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে এক প্রেসার না, এইটাটা না, এইটা কনসিডার করা হবে না। ভার্টিক্যালটা তো ফ্লো লাইন, এইটা ভার্টিক্যালটা তো ফ্লো লাইন। ভার্টিক্যালটা হচ্ছে তো ড্রপ, হরাইজন্টালটা ফ্লো লাইন। এনএফ হচ্ছে 3টে, ড্রপ হচ্ছে 8টা, এই সরি 7টা। ড্রপ গুলো ভালো করে দেখে নে, এখানে ড্রপ চ্যানেল কটা দেখিয়েছে দেখ। তো ড্রপ বলছেন না, প্রেসার হেড তো রে, এখানে তো এই ভার্টিক্যাল গুলোকে সবসময় ড্রপ হেড বলা হয়, হরাইজন্টাল গুলোকে ফ্লো লাইন বলা হয়। এনএফটা হচ্ছে হরাইজন্টাল কটা আছে, একটা, দুটো, তিনটে। আর ড্রপ কটা আছে, এইটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, টোটাল একটু আগে ইকুইপোটেনশিয়াল বলছেন না স্যার, আরে ওইটাকেই তো বলা হয় তোর ড্রপ লাইন, ওটা আমি কনফিউজ হয়েছি। ঠিক আছে, ওটাকেই ড্রপ লাইন বলা হয়। তারপরে দেখ 251 নম্বর কোশ্চেনটা দেখ। Foundation of soil under toe dam void ratio এত specific factor of safety against piping taken 2.5 দা হচ্ছে এখানে বলেছে the maximum permissible upward gradient exit gradient। আপওয়ার্ড ম্যাক্সিমাম পারমিসিবল হচ্ছে মানে ক্রিটিক্যাল হচ্ছে যদি আমাদের g-1/1 + e হয়, ক্রিটিক্যালের সাথে কতটা ফ্যাক্টর অফ সেফটি গুণ করতে হবে, ফ্যাক্টর অফ সেফটি ইনটু আইসি, মানে হচ্ছে তোর কত হচ্ছে দেখ, কত হচ্ছে রে, উল্টো বললাম আমি, এটা উল্টো বললাম, ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বেশি হবে না তোর আইসি বাই ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে। কারণ ফ্যাক্টর অফ সেফটি তো ভাগ করলে তো যতটা দরকার তার থেকে আমাকে কম ধরতে হবে, ওইটা হলে তো আরো বেশি ধরেছি। তাহলে g-1/1 + e ইনটু 1/2.5, যেটা আসবে 0.4। দেখ আমার একটা স্ট্রাকচারের তার লোড নেবার ক্ষমতা হচ্ছে ধর 20 কেজি, ঠিক আছে। আমি বললাম যে আমি ধর
টু ফ্যাক্টর অফ সেফটি ধরে চলবো। টু ফ্যাক্টর অফ সেফটি ধরে চলবো মানে কি, মানে আমার যতটা লোড দেবো তার যেন সে দ্বিগুণ ক্ষমতার লোড নিতে পারে সেই অবস্থায় নেব, মানে বা হচ্ছে উল্টোভাবে বলতে গেলে যা ক্ষমতা তার থেকে অর্ধেক হচ্ছে আমি নেব। ঠিক আছে, মানে ধর এখানে 20 কেজি, তার যদি কোনো স্ট্রাকচারটা 20 কেজি লোড নেওয়ার ক্ষমতা থাকে, ফ্যাক্টর অফ সেফটি 2 নেওয়া মানে আমি সেইটা হচ্ছে তোর 20/2 ধরে নেব সেই স্ট্রাকচারটা 10 কেজি লোড নিতে পারে। অর্থাৎ হচ্ছে আমি 10 কেজির দ্বিগুণ হচ্ছে 20 কেজি, অর্থাৎ কি আমি যতটা আছে তার অর্ধেক আমি ধরে করছি। ঠিক আছে, সেই জন্যই হচ্ছে তো ফ্যাক্টর অফ সেফটি মানে কি, আমার যে স্ট্রাকচারটা বানাবো আমি ধরে নেব যে স্ট্রাকচারটা যে লোডটা নিতে পারে তার থেকে যেন আমি সবসময় লোককে বলবো যে কম লোড নিই। ঠিক আছে, তাতে ইনকেস যদি বেশি লোড এসে যায় তখন কিন্তু সেই জিনিসটা আমার সমস্যা হবে না। আলটিমেট স্টেজ বা অ্যাপ্লাইড স্টেজ ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবি, সিকোয়েন্সটা একটু ভালো করে পড়বি। ঠিক আছে, অঙ্ক যেখান থেকে পাবি আমাকে বলবি, কোশ্চেন দেখি যদি পারা যায় সলভ করবো। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই করাই, নেক্সট